ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলার রায় যে কোনো দিন। শাপলা হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হলো দীপু মনি সহ ৩ জনকে। বুড়ো লোকোমোটিভ কোচ দিয়ে খুঁড়িয়ে চলছে দেশের রেল সেবা। বিকল ইঞ্জিনে কারণে দিনে বাতিল প্রায় অর্ধশত ট্রিপ। ঈদ ঘিরে সক্রিয় জাল টাকা তৈরির চক্র। রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতা সহ গ্রেফতার ৩ সরঞ্জাম উদ্ধার। চট্টগ্রামে গুলিবিদ্ধ ১২ বছরের শিশু রেশমিকে বাঁচানো গেল না। আইসিইউতে থামল লড়াই, বাকরুদ্ধ স্বজনরা। ওমানে গাড়ির এসি বিস্ফোরণে চট্টগ্রামে ৪ ভাই নিহত। বাড়িতে শোকের মাতম, দ্রুত মরদেহ দেশে আনার দাবি। বেইজিংয়ে ট্রাম্প জিনপিং বৈঠক, সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা, বাণিজ্য ইস্যুতে ইতিবাচক বার্তা। এবং সিলেট টেস্ট ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান দলের অনুশীলন, সফরকারীদের ধবল ধোলাইয়ের লক্ষ্য টাইগারদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যে কোনো দিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইনু। চিফ প্রসিকিউটর বলেন, ওই সরকারের সব কর্মকাণ্ডে ইনুর সম্পৃক্ততা ছিল। শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের কথা তিনি অস্বীকার করেননি, জানান চিফ প্রসিকিউটর। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটিতে কারাগারে আছেন সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান, শাহরিয়ার কবির সহ ৬ জন। তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন, ওনাকে সম্পৃক্ত করা যায় কিনা সেই ব্যাপারে একটা তদন্ত রিপোর্ট আগামী 7ই জুন 2026 তারিখে মাননীয় আদালত আবার ডেট ধার্য করেছেন। বুড়ো লোকোমোটিভ আর পুরনো কোচ দিয়ে ধুকে ধুকে চলছে দেশের রেল সেবা। বিকল ইঞ্জিনের কারণে প্রতিদিন গড়ে বাতিল করতে হয় প্রায় অর্ধশত ট্রিপ। লোকাল, মেইল বা আন্তনগর সবখানেই সংকট বাড়ছে দিন দিন। এমন অবস্থায় লোকোমোটিভ কেনায় কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেলের সংকট সম্ভাবনা নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। MEL-15 কোরিয়ান প্রযুক্তিভিত্তিক এই ইঞ্জিনটি বাংলাদেশে আসে 80-র দশকে। সাধারণত রেল ইঞ্জিনের সর্বোচ্চ কার্যক্ষমতা 20 থেকে 25 বছর। তবে 40 বছর পুরনো এই ইঞ্জিনটি আজও বাংলাদেশ রেলওয়েকে সেবা দিচ্ছে ধুঁকে ধুঁকে। বাংলাদেশ রেলওয়েতে এমন বুড়ো লোকোমোটিভের সংখ্যা কম নয়। তথ্য বলছে মোট ইঞ্জিন 294টি, যার মধ্যে 108টি ব্রডগেজ ও 186টি মিটার গেজ লোকোমোটিভ। আয়ুষ্কাল শেষ হয়েছে 150টির, যার মধ্যে 60টি ব্রডগেজ ও 80টি মিটার গেজ। বহরের 67 বছরের পুরনো লোকোমোটিভ 8টি আর 40 ইঞ্জিন আছে 1টি। বিভিন্ন সরকারের মেয়াদে ভিন্ন ভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসেছে, লোকোমোটিভ কেনা হয়েছে বিভিন্ন দেশের ভিন্ন প্রতিষ্ঠান থেকে। তাই সব কোচ, ওয়াগনার, সব ইঞ্জিনে ব্যবহার করতে না পারার সীমাবদ্ধতাও আছে। কার্যত রেলের সবচেয়ে বড় সংকট লোকোমোটিভ। যেহেতু ট্রেন ট্র্যাকের উপর চলবে, ট্র্যাকটাকে যেমন মজবুতিকরণ করতে হবে, একই সাথে আমার লোকোমোটিভ লাগবে, ইঞ্জিন লাগবে। বিশেষ করে আমি মনে করি যে আমার পূর্বাঞ্চলের রেলপথে এটা এখনই সরকারের অতি দ্রুত একটা প্রকল্প নেওয়া উচিত, অন্তত ওকে 50টা নতুন করে মিটার গেজ লোকোমোটিভ কেনা।
বাংলাদেশ রেলওয়ে বলছে নিয়মিত যাত্রী পরিবহনে প্রতিদিন ১১২টি লোকোমোটিভের চাহিদা রয়েছে, তবে মেরামতজনিত কারণে মেলে মাত্র ৭২টি। অর্থাৎ লোকাল, মেইল ও ইন্টারসিটি মিলে দিনে গড়ে ৪০টি ট্রিপ বাতিল করতে হয়, যার ভুক্তভোগী সাধারণ মানুষ। অনেক পুরনো ইঞ্জিন, যার ফলে সে কিন্তু যেটা আপনার ক্যাপাবল স্পিড, এটা কিন্তু সে পেরে উঠতেছে না। আপনার দেখবেন ইঞ্জিন ফেলিউর হচ্ছে। এটাও কিন্তু যখন অ্যাভেলেবল না হবে, কারণ তাকে তো আপনার সার্ভিসিংয়েরও তো সময় দিতে হবে। রেল সেবা গতিশীল করতে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগুচ্ছে সরকার। আর অগ্রাধিকার তালিকায় থাকছে লোকোমোটিভ ক্রয়, জানান রেল প্রতিমন্ত্রী। বর্তমান সময়ে আমার যেটা প্রয়োজন, ইস্টার্ন জোনে মিটার গেজে আমার যাত্রী সেবা সুনিশ্চিত করার জন্য আমার যে লোকোমোটিভ বা কোচ যে মানে সাপোর্ট দেওয়া, ওই সাপোর্টটাকে আমরা রাখতে চাই। এটা হচ্ছে আমাদের রানিং অবস্থা, প্রাথমিক কাজ, যে সেবাটি যাতে রানিং থাকে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা রেল সেবা নিয়ে ভাবার সময় এখনই, যার মাধ্যমে যাত্রী সেবায় আস্থা অর্জনের পাশাপাশি বাড়তে পারে রাজস্ব আয়। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কমিউটার ট্রেনকে বানিয়েছে লাভজনক খাত, সেখানে আমাদের দেশ চলছে এরকম লক্কর ঝক্কর বুড়ো ইঞ্জিন দিয়ে। এই সমস্যার শেষ কোথায়? এই সংকট সমাধানের পথ কি? জানে না কেউ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঈদযাত্রা ঘিরে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ মিলছে ২৪শে মের টিকিট। সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের টিকিট দেয়া হয়, দুপুর ২টা থেকে দেয়া হচ্ছে পূর্বাঞ্চলের টিকিট। সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেয়া হবে। কালকে রাত্রে আমরা চেক করে দেখেছি একটা টিকিটও নাই। এই স্টেশনে বলতেছে 100% অনলাইন, কিন্তু অনলাইন তো পাই না। এখন আমি যাব কিভাবে, ফ্যামিলি নিয়ে, এর একটা টেনশনে আছি। কাউন্টার কোনো কাটলে তো টিকিট পাচ্ছি না, অ্যাপসে অলরেডি আগে থেকে বুকিং হয়ে যায়। 23শে মে থেকে সকল আন্তনগর ট্রেনের আপডেট প্রত্যাহার করা হয়েছে। তো আমরা প্রতিদিন ৬৬টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। তাতে প্রায় আপনার ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী প্রতিদিন ক্যারি করবে। দর্শক, ঈদযাত্রা টিকিট কিনতে বাস কাউন্টারে ভিড় নেই। সংশ্লিষ্টরা বলছেন শেষ দিকে এসে বিক্রি বাড়তে পারে। এ বিষয়ে আরো জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। হিমেল, গাবতলীতে তো রয়েছেন আপনি, বাস কাউন্টারগুলোর কি চিত্র দেখছেন, সংশ্লিষ্টরা কি বলছেন? রুবা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী বাস স্টেশনে। এখানে আমি যদি আপনাকে আমার পাশের চিত্রটি দেখাই, তাহলে দেখা যাবে যে আসলে বেশিরভাগ কাউন্টারই কিন্তু যাত্রী শূন্য অবস্থায় রয়েছে এবং টিকিট বিক্রেতারা কিন্তু যাত্রীর দেখা পাচ্ছে না এবং তারা প্রত্যাশা করছে যে ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে তারা সেই সময় আসলে যাত্রী পাবে। এবং এখন পর্যন্ত তারা যেমনটি জানিয়েছে যে ২৪ তারিখ এবং ২৫ তারিখের কিছু টিকিট কিন্তু বিক্রি হয়েছে এবং টিকিট বিক্রি কমে যাওয়ার মধ্যে আসলে তারা অনেকগুলো কারণ উল্লেখ করেছে। তার মধ্যে তারা অন্যতম হিসেবে উল্লেখ করেছে যে পদ্মা সেতু হয়ে যাওয়া সহ যে বিভিন্ন রুট তৈরি হয়েছে, সেই রুটের কারণে আসলে তারা এই বাস কাউন্টারে আসলে তেমন যাত্রী পাচ্ছে না এবং অনেক বিকল্প মাধ্যম আসলে যাতায়াতের তৈরি হয়েছে, যে কারণে যাত্রী কমে গিয়েছে। যেমন অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে মোটরসাইকেলে ভ্রমণ করে থাকে বা পাঠা উবারের যে একটি বিস্তার ঘটেছে, এটির কারণে আসলে তারা যাত্রী পাচ্ছে না বলে তারা মনে করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে তারা ঠিক তত ওই সময়টাতে আসলে যাত্রী পাবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী বাস স্টেশন থেকে সবশেষ সংবাদ। রুবা। জি হিমেল, আপনাকে ধন্যবাদ। জাল টাকা তৈরির একটি চক্রের মূল হোতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি জাল টাকা তৈরি করে বিক্রি করছিল। কোরবানির ঈদকে সামনে রেখে চক্রটি ৩৪ লাখের বেশি জাল টাকা ছাপিয়েছে, যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। অভিযানে বিপুল জাল টাকা সহ এসব তৈরির মেশিন উদ্ধার করেছেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার একটা চক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে এরকম জাল টাকা ৩৪ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রাইভেট কারের এসি বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে ওমান পুলিশ। ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, বুধবার ছোট 2 ভাই শহীদ ও সিরাজ দেশে আসবে বলে বাজার করতে 4 ভাই মিলে বের হচ্ছিল। তার আগেই বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। তাদের পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা। হঠাৎ এখন শুনছি তারা বিদেশে সার্ভে একত্রে মারা গেছে। এটা শুনে আমার মনে খারাপ লাগছে। তখন তাড়াতাড়ি আসতেছি, এখন তাদের অবস্থা কি জানার জন্য। এই উপলক্ষে সার্ভে একসাথে এরা বাজার করতে গেছে, সারাদিন ঘুরে টুরে রাত্রে বাজার করে অনেকটা হোটেল থেকে খাবার খাইছে। খাবার কি এরা বাসায় চলে যাচ্ছিল। আমরাও জানতে চাই যে তদন্তের মাধ্যমে সুষ্ঠু কি ঘটনা ঘটেছিল। আসলে ওমান দূতাবাসের কাছে আমাদের একটা অনুরোধ, লাশটা যত দ্রুত পারে আমাদের দেশে পাঠানো। সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তাদের এই সাক্ষাৎ হয়। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গুরুত্ব পায় সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের ইস্যু। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করেন দুজন। জাতিসংঘে ঐক্যমত্য গড়তে 6 দফা প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি এই প্রতিশ্রুতির কথা বলেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার এই প্রচারণায় বক্তব্য রাখেন তিনি। বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সামগ্রিক পদ্ধতির পক্ষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসইকরণ এবং চাহিদা পূরণের দিকে লক্ষ্য রেখে কাজ করার বিষয়টিও তুলে ধরেন তিনি। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজন সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল নামের এক যুবক। রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ এবং ভারতের মাঝখান নদী, নদীতে মাছ মারতে গেলে ভারতের বিএসএফ লক্ষ্য করে তাদেরকে গুলি ছোড়ে। গুলি করছে, মেডিকেলে নিয়ে গেছে, মারা গেছে। এরা যে ভারতের বাংলাদেশের লোককে কিছুই মনে করে না, পাখির মতো এরা গুলি করে। আমরা গতকালকে রাতে শুনছি রংপুরে নিয়ে গেছে আর কি। রংপুরে কোন জায়গায় চিকিৎসা করতেছে এটা বলে না, রংপুরে নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে পরে নাকি মারা গেছে আর কি শুনছি। আমরা ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ এবং শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা। একটি বড় বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, উপাচার্যের নির্দেশে বহিরাগতদের এনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন সহায়তা করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় সরকার বন্ধ কলকারখানা চালু করতে চায়। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও বোয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে তার দেশ। We are seeking Chinese assistance or partnership in generating large-scale solar power. So there are tons of avenues where the both countries can forge relationship and proceed with a determined goal for achieving something real that will bring tangible progress for this nation.
বিশ্ববাজারে চামড়া শিল্পের প্রতিযোগিতা বাড়াতে ও এই খাতের বিদ্যমান সমস্যার সমাধানে কাজ করছে সরকার, জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে 20টি ট্যানারিকে LWG সনদের জন্য প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক কর্মশালায় যোগ দেন তিনি। এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারলে বিদেশি শীর্ষ ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশের চামড়ার গ্রহণযোগ্যতা বাড়বে। হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা 1.5 থেকে 2 গুণ বাড়বে, জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বার্জার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি। 3rd টার্মিনালটা চালু হবে, তখন আপনার প্যাসেঞ্জারের ধারণ ক্ষমতা সেটা এখন থেকে অলমোস্ট 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। যাত্রী সেবার যে মানটা, সেই মানটা ডেফিনেটলি বাড়বে। ইমিগ্রেশন, কাস্টমস, আদার ফ্যাসিলিটি যা আছে, বোর্ডিং সবই আপনার বেশ আধুনিক, অনেক ক্ষেত্রে অটোমেটেড অ্যান্ড মাচ মোর ক্লিনার অ্যান্ড সেফার আই শুড সে। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হলো ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বহুল প্রতীক্ষিত বৈঠক। গুরুত্বপূর্ণ আলোচনায় বাণিজ্য নিয়ে ইতিবাচক খবর মিললেও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। বৈঠকে দুই পরাশক্তির সম্ভাব্য সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করছেন তারা। দীর্ঘদিন পর আবারও এক মঞ্চে মুখোমুখি হলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধান। বর্ণিল আয়োজনে লাল গালিচায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরই দীর্ঘ আলোচনায় বসেন তারা। গ্রেট হল অব দ্য পিপলে রুদ্ধদ্বার বৈঠক চলে নির্ধারিত সময়ের চেয়েও বেশি। সেখানে তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তায় সতর্ক করেন শি। জানান, তাইওয়ানের স্বাধীনতা আর শান্তি আগুন ও পানির মতোই অমীমাংসযোগ্য, যা সম্পর্ককে ঠেলে দিতে পারে বিপজ্জনক পথে। তবে বাণিজ্য ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সুর ছিল বেশ নরম। বাণিজ্য যুদ্ধে কেউ জেতে না বলে ট্রাম্পকে মনে করিয়ে দেন তিনি। আমরা যখন সহযোগিতা করি তখন উভয় পক্ষই লাভবান হয়, আর যখন মুখোমুখি সংঘাতে জড়াই তখন উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এই আলোচনার সুযোগে চীনের বাজারে মার্কিন কোম্পানিগুলোকে আরও বেশি সুবিধা দেওয়ার কথা বলেন ট্রাম্প। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরালো করতে চীনের বাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ গুরুত্ব পায় চলমান ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসন সরাসরি সহায়তা চাইলে সামরিক হস্তক্ষেপের বদলে কূটনৈতিক সমাধানের উপর জোর দেন শি। বৈঠক শেষে বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মধ্যাহ্নভোজের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ট্রাম্পের এই আলোচিত সফর। নিবির আমিন, নিউজ 24। ইরান যুদ্ধের মাঝে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে খোদ ইসরায়েল। তবে দাবিটি পুরোপুরি ভিত্তিহীন বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আবুধাবি। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে এমন গোপন সামরিক আতাতের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এমন পদক্ষেপ তাদের জন্য অমার্জনীয় অপরাধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলাকালেই আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে গোপন বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, এটি দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক মাইল ফলক। সে সময় আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনাও পাঠিয়েছিল তেল আবিব। তবে এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, আব্রাহাম চুক্তির বাইরে ইসরায়েলের সাথে তাদের কোনো গোপন সামরিক সম্পর্ক নেই। নেতানিয়াহুর সফরের খবরটি একেবারেই অসত্য। এদিকে কথিত এই সামরিক আতাতের খবরে চরম ক্ষুব্ধ ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এই গোপন সফরের বিষয়টি তাদের গোয়েন্দারা আগেই জানত। এমন সংকটে ইসরায়েলের সাথে হাত মেলানো আমিরাতের জন্য অমার্জনীয় অপরাধ, যার জন্য দিতে হবে চড়া মূল্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেট টেস্ট সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ ও পাকিস্তান দল। বৃহস্পতিবার সকালে সিলেটে ঘাম ঝরাতে মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে ড্র করলেই ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। তবে সফরকারীদের ধবল ধোলাই করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল সবুজের দল। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করতে মরিয়া পাকিস্তান।
ম্যাচ শুরু হবে শনিবার। আমার কাছে মনে হয় আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিং এর প্রতি যে ওদের একটা ভালোবাসা, ওদের যে উৎসাহ, তো এটা জাস্ট 1% যদি আমরা অ্যাড করি এতে হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো, আমাদের প্লেয়াররা অনেক অ্যাথলেটিক এবং ওরা ফিজিক্যালি অনেক ফিট। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।